আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 7 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা প্লেলিস্ট অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় ভয়েডল্যান্ডে যখন দুয়ানজুকে শাস্তি দিয়ে মেন রাজ দরবারের সামনে ঝুলিয়ে রাখা হয়, তখন সেই দিকে দিয়ে যখন জিয়ান আই যাচ্ছিল তখন সে তাকে বলে, তোমার কাছে থাকা এই তরোয়াল আমি অনেক বছর দেখিনি, এই তরোয়াল কি তোমাকে মাস্টার হিসেবে মেনেছে? তখন সে বলে হ্যাঁ, কিন্তু আপনি কি এই তরোয়ালের আগের মাস্টারকে চেনেন? মেয়েটি তখন তাকে বলে, তুমি শিমুর সঙ্গে এতদিন ঘুরেছো, সে তোমাকে এখনো এটা জানায়নি? এই তরোয়ালের আসল মালিক ছিল শিমুর আন্টি। মনে হয় তোমরা দুইজন খুব একটা ক্লোজ না। দুয়ানজু এখন তার কাছে শিমুর অতীতের ব্যাপারে জানতে চায়। জিয়াং আই তখন এই সুযোগে তার সঙ্গে বিজনেস করার চেষ্টা করে। সে তাকে বলে, ভূতের রানীর অতীত সম্পর্কে জানতে হলে তোমাকে 5 লক্ষ স্পিরিট স্টোন দিতে হবে। এটা জোগাড় করতে পারলে তারপরে আমার কাছে কাহিনী শুনতে এসো। আসলে স্পিরিট ল্যান্ডের টাকা পয়সাকে স্পিরিট স্টোন বলা হতো। কিছুক্ষণ পরে সেদিকে দিয়ে যখন ইয়ানকে যায় তখন দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে শিমু কোথায় গিয়েছে। তার মুখে ভূতের রানীর নাম শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, তাকে আঘাত করতে চায়। তখনই কারফিউ এর আওয়াজ হয়। তখন সে তাকে আর কিছু বলে না আর সেখানে থেকে চলে যায়। ফলে হলের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। স্পিরিট ল্যান্ডে যখন কারফিউ জারি হয় তখন আশেপাশে সব ইভিল স্পিরিটেরা ঘুরে বেড়ায়। যদি বাইরে কেউ থাকে তাহলে এই স্পিরিটগুলো তাদেরকে জখম করে দেয়। তেমনি দুয়ানজু যখন ঝুলেছিল তখন সেখানে একটা ইভিল স্পিরিট এসে তাকে মারার চেষ্টা করে, এমনকি সে তাকে আঘাতও করে। তবে দুয়ানজু কোনো মতে তার সঙ্গে লড়াই করে এবং তাকে হারিয়ে দেয়। তখন সেই স্পিরিট ভয়ে পালিয়ে যায়। এরপরে সে যখন আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল সেখানে একটা বাড়ি দেখতে পায়। সেই বাড়ির সবকিছুই ছিল বানানো এবং সবকিছুই সাদা কালো রঙের ছিল, যেটা দেখে সে অবাক হচ্ছিল। তখনই সে ওখানে শিমুকে দেখতে পায়। সে শিমুর কাছে যায় এবং তার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু শিমু তার সঙ্গে খুব একটা কথা বলছিল না। দুয়ানজু বলে, তুমি জানো আমি এতদূর পর্যন্ত কেন এসেছি এবং সেদিন তোমাকে কেন কিস করেছিলাম? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি ধীরে ধীরে তোমার ব্যাপারে আরো জানতে চাই। শিমু জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখানে এসে কি জানতে পারলে? দুয়ানজু বলে, আমি জানতে পারলাম তুমি যে সুন্দর বাড়িটাতে এখন বসে আছো এটা একসময় তোমার বাবা মার স্মৃতি ছিল। সে ওখানে থাকা কিছু জিনিসপত্র দেখে এগুলো বুঝতে পেরেছে। এটা শুনেই শিমু তাকে আবারও তার জায়গায় পাঠিয়ে দেয়। তখন দুয়ানজু আবারও নিজেকে বেঁধে ফেলে আর সেই জায়গায় ঝুলে থাকে। সেই দিন রাতে শিমু গিয়ে আবারও ফুসাং গাছের ফাটলগুলো ঠিক করার চেষ্টা করে। সে তার পাওয়ারের সাহায্যে অনেক বড় একটা ফাটল ঠিক করে ফেলে। এরপরে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে সে আবারও ইয়ানকের সঙ্গে রাজ দরবারে যাচ্ছিল। দরজার সামনে সে দুয়ানজুকে দেখলেও তাকে ইগনোর করে চলে যায়। সারা দিন রাত এখানে ঝুলে থাকার কারণে দুয়ানজুর শরীর খারাপ করছিল। এখানে তার সঙ্গে সেই ডিমন মেয়ের দেখা হয় আর সে এখানে জানতে পারে মেয়েটি আসলে এখানে কাজ করে আর পৃথিবীতে ওই শয়তান ছেলেটা সং এর সঙ্গে কাজ করার কারণে সে এখন আফসোস করছে। তাদের কথার মাঝেই হঠাৎ করে কারফিউ জারি হয়ে যায়, যার ফলে মেয়েটি ভয়ে সেখানে থেকে চলে যায়। রাত হয়ে গেলে দুয়ানজুন আবারও নিজের বাঁধন খুলে শিমুর ঘরে যায়, কিন্তু তাকে দেখে শিমু নিজের প্যাভিলিয়নের দরজা বন্ধ করে দেয়। দুয়ানজু তাকে বাইরে থেকে বলে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ভেতরে ঘুমাতে দাও। কিন্তু শিমু তাকে ভেতরে ঢুকতে দেয় না জন্য সে বাহিরেই ঘুমিয়ে পড়ে। শিমু বাহিরে এসে দেখতে পায় সে জ্ঞান হারিয়েছে। তখন সে জিয়াং আইকে ডাকে। জিয়াং আইকে সে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে বলে, আমার রানী সে একজন মানুষ, 2 দিন থেকে সে কিছুই খায়নি, এই জন্য সে দুর্বল হয়ে পড়েছে। শিমু তখন তাকে মানুষদের খাবার নিয়ে এসে দিতে বলে, কিন্তু স্পিরিটদের দুনিয়ায় মানুষদের খাবার নিয়ে আসা মানে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে। শিমু তাকে বলে, যত টাকা লাগবে আমি দেবো, তুমি নিয়ে আসো। এরপরে সিনে দেখতে পাই শিমু দুয়ানজনের জন্য অনেকগুলো খাবার নিয়ে বসেছিল। খাবারের গন্ধে দুয়ানজনের ঘুম ভেঙে যায়। তখন সে ওখানে গিয়ে বসে আর শিমুকে ধন্যবাদ জানায় তার জন্য এতগুলো খাবার নিয়ে আসার জন্য। শিমু এখন তাকে এটা খেতে বলে আর বলে, তোমার স্পিরিট ল্যান্ডে আসা উচিত হয়নি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই দুয়ানের শরীর বেশ ভালোই খারাপ হয়েছে। পরদিন যখন শিমু এবং ইয়ানকে একসঙ্গে আবারও রাজদরবারে যাচ্ছিল তখন ইয়ানকে তাকে বলে, তাদের স্পিরিট ল্যান্ড থেকে ওই ছেলেকে যেন দ্রুত বিদায় করা হয়, কারণ এই স্পিরিটদের দুনিয়ায় মানুষের থাকার কোনো জায়গা নেই আর সে থাকার কারণে মানুষদের মধ্যে ঝামেলা হতে পারে। যেটা শুনে শিমু একটু বিরক্তই হয়। এরপর সে দেখতে পায় দুয়ানজু আবারও সেই গেটের সামনে এসে ঝুলে আছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার এখানে কি করতে এসেছো? দুয়ানজু তখন তাকে বলে, আপনি আমাকে 3 দিনের শাস্তি দিয়েছেন, আরো 1 দিন বাকি আছে। এটা বলেই সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে আর শিমু তার কাছে চলে যায়। সে দেখতে পায় দুয়ানের অবস্থা অনেক খারাপ। তার শরীরে যেই ডিমনটা আঁচড় দিয়েছিল ওইটার কারণে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে। ইয়ানকে তাকে বলে, কোনো মানুষ এই বিষক্রিয়া হলে বাঁচতে পারবে না, তাই সে দুয়ানকে এখন বের করে দিতে চায়। কিন্তু শিমু বলে, তোমার এটা ভাবতে হবে না। এটা বলেই সে দুয়ানকে নিয়ে চলে যায়, যেটা দেখে ইয়ানকের হিংসে হয়। শিমু এখন দুয়ানজুকে তার সঙ্গে করে নিয়ে যায় আর এরপরে তার ক্ষত স্থানগুলো হিল করে দেয়। সে খেয়াল করে এই বিষক্রিয়া তার বুক পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, এজন্য সে আবারও তাকে হিল করতে শুরু করে। দুয়ানজু তাকে বলে, আমার জীবনটা তোমাদের থেকে খুবই ছোট, তাই যতদিন বেঁচে আছি আমি আমার নিজের মতো করে চলতে চাই।
এটা বলেই সে ঘুমিয়ে যায়। যখন পরদিন সকালে সে ঘুম থেকে ওঠে তখন মাইজি তার কাছে আসে তার জন্য সুন্দর একটা পোশাক নিয়ে। সে এখন দুয়ানকে অবাক হয়ে বলে, শত বছরের মধ্যে তুমি মনে হয় প্রথম যে কিনা আমাদের রানীর রুমে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তুমি তাকে কি জাদু করেছো, তোমাকে তিনি এত বেশি পছন্দ করেন? দুয়ানজু বলে, তোমার এত জানতে হবে না। এরপরে সিনে দেখতে পাই শিমু একটা জায়গায় উপস্থিত হয় আর সে ওখানে ফাং চাংকে নিয়ে আসে, যে কিনা পৃথিবীতে তাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল আর এখন তার বিচার করার পালা। দূর থেকে তারা দুইজন এই বিচার লুকিয়ে লুকিয়ে দেখছিল। চাং এখন তাদের সবার সামনে তাকে বলে শিমু নিজের পাওয়ারের অপব্যবহার করছে, তার মতো এত পাওয়ারফুল হওয়ার কারণেই সে তাদেরকে এভাবে মারছে। এখানে থাকা সকলেই তাকে মারতে চায়, কেউ তাকে দেখতে পারে না, সবাই তাকে ঘৃণা করে। শিমু তাকে বলে, আমি মনে করেছিলাম এই কয়দিন জেলে থেকে তুমি হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু তুমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও বেশি বেশি কথা বলছো। চাং তখন আবারও চিৎকার করে বলতে থাকে, এখানে কারোর সাহস নেই তোমাকে এটা বলার যে তারা আসলেই তোমাকে ঘৃণা করে, কিন্তু এখানে থাকা সবাই আসলে তোমার পজিশন পেতে চায়। এসব কথা শোনার পরে শিমু এখন একটা পালক ছড়িয়ে দেয়, যেটা ওখানে থাকা একটা স্পিরিচুয়াল ফায়ার ড্রাগন তৈরি করে আর এই ড্রাগনটা তাকে মেরে ফেলে আর তার আত্মাকে পুরোপুরি জ্বালিয়ে পুড়িয়ে ভ্যানিশ করে দেয়। এরপরে শিমু যখন ওখানে থাকা স্পিরিটদের দিকে তাকায় তখন ভয়ে তারা তার চোখে চোখ রাখতে পারছিল না। দূর থেকে দুয়ান তাকে দেখে হাই দেয়, কিন্তু শিমু এমন ভান করে যেন সে তাকে দেখেইনি। এরপরে তারা সবাই ওখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে মাইজি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে এখন দুয়ানকে বলে যেহেতু এই স্পিরিট রানী তাকে অনেক বেশি পছন্দ করে তাই সে যেন কখনো মাইজির ব্যাপারে কোনো খারাপ কথা না বলে। রানী কখনো তাকে শাস্তি দিতে চাইলে দুয়ান যেন তাকে বাঁচায়, এটা তাকে রিকোয়েস্ট করে। আর এরপরে তারা দুইজন গিয়ে সেই স্পিরিচুয়াল দেয়ালটাকে কাছে থেকে দেখতে থাকে। তখনই হঠাৎ করে দুয়ানের শরীর আবারও ঠান্ডা হয়ে যেতে শুরু করে। এটা দেখে মাইজি তাকে আবারও বাসায় নিয়ে যায়। সেই রুমে তার জন্য অনেক গরমের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও দুয়ানের অনেক বেশি ঠান্ডা লাগছিল। শিমু এসে দেখতে পায় তার শরীরে সেই কোল্ড পয়জন আরো বেশি ছড়িয়ে গিয়েছে। তখন সে ওখানে একটা দেয়াল তৈরি করে দেয়, যার ফলে দুয়ানের আর ঠান্ডা লাগছিল না। শিমু তাকে বলে সে ততক্ষণ সেফ যতক্ষণ সে তার এই বাসায় থাকবে, এই বাড়ির বাইরে গেলেই তার আবারও ঠান্ডা লাগবে। এটা শুনে দুয়ান তার সঙ্গে ফ্লার্ট করে বলে, আমি তো তোমার সাথেই থাকতে চাই। শিমু তখন তাকে বলে, আমাকে ফলো করা বন্ধ করো। এটা বলেই শিমু পড়ালেখা শুরু করে দেয়, কিন্তু দুয়ান তাকে একবার এদিক থেকে একবার ওই দিক থেকে আবার কাছে থেকে দেখা শুরু করে, যেটা দেখে শিমুর মনে মনে ভালো লাগে। আবার সে তাকে রুমের মধ্যে পাঠিয়ে দেয়। এদিকে ইয়ানকে এবং তার সঙ্গে আরো একজনকে দেখি। এই ভয়েডল্যান্ডে নতুন যে সকল স্পিরিট এসেছিল তারা তাদেরকে ওই সকল স্পিরিটদেরকে ভয়েডল্যান্ডের সমস্ত নিয়ম কানুন শেখাচ্ছিল এবং চাবুক মারছিল। তাদের কি করা হবে, কি করা যাবে না, এবং তাদের এখানে থাকতে হলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে সবকিছু জানায়। একই সাথে নিয়ম ভঙ্গের শাস্তিগুলো তাদেরকে বলে দেয়। ইয়ানকের পাশে থাকা ওই ছেলেটি তাকে বলে সে আসলেই অসাধারণ, 300 বছর থেকে সে শিমুর জন্য একদম সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইয়ানকে তখন বলে শিমু যা চায় আমি তার জন্য তাই করতে রাজি। এতেই বোঝা যায় ইয়ানকে আসলে শিমুকে কতটা ভালোবাসে। এখন নতুন যেসব স্পিরিট এসেছে তাদের সবাইকে একটা একটা করে টোকেন বিতরণ করা হয়। এগুলো ছিল তাদের পরিচয়। এরপরে ইয়ানকে শিমুকে এসব রিপোর্ট দিতে যায় আর সেখানে দুয়ানকে দেখে সে একটু রাগী হয়। দুয়ান তাদের কথার মাঝে বারবার কথা বলছিল জন্য ইয়ানকে তার মুখ বন্ধ করে দেয়। এরপর সে শিমুকে এই সব কিছু জানায় যে নতুন সব স্পিরিটেরা এসেছে, কিন্তু তারা খুব একটা পাওয়ারফুল নয়। তাদেরকে টোকেন দেওয়া হয়েছে এবং সেটেল করে দেওয়া হয়েছে। এই সব কিছু শোনার পরে শিমু তাকে বলে সে অনেক বেশি পরিশ্রম করেছে, তাই ইয়ানকে সে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয় এবং রেস্ট নিতে বলে। ইয়ানকে তখন সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে শিমু আর দুয়ানজু একসঙ্গে ঘুমাচ্ছিল। শিমু যখন চোখ বন্ধ করে বসেছিল তখন দুয়ানজু একটা কাঠের তৈরি শিয়াল বের করে। শিমু যেহেতু তাকে সবসময় শিয়াল বলে ডাকে এজন্য সে তার জন্য এটা গিফট নিয়ে এসেছে। যখন সে এটা তার পাশে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন শিমু চোখ খোলে আর এই শিয়াল দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই শিয়ালটা তার অনেক বেশি পছন্দ হয়। পরদিন সকালে শিমু যখন সোভিয়ারিং হলে যায় তখন তার পিছু পিছু দুয়ানজুও যায়। এই হলে সাধারণ কোনো স্পিরিটদের প্রবেশেরও অনুমতি ছিল না, সেখানে সাধারণ একজন মানুষ প্রবেশ করেছে, যেটা দেখে আশেপাশের সব স্পিরিটেরা অবাক হয়ে যায়। বিশেষ করে ইয়ানকে সব থেকে বেশি অবাক ছিল যে শিমু তাকে ভেতর প্রবেশ করতে দিয়েছে। এজন্য তাদের আর সেখানে কিছুই বলার থাকে না। আর সেখানে থাকা সবাই দুয়ানজুকে নিয়ে এটা ওটা কানা ঘষা করছিল। সেই দিনের সমস্ত বিচার আচার দুয়ানজুর সামনেই হয়। এসব বিচার আচার শেষ করে ইয়ানকে মাইজিকে তার কাছে ডেকে পাঠায়। সে মাইজিকে বলে যেহেতু সে দুয়ানজুর সঙ্গে থাকে তাই শিমু এবং দুয়ানজুর মধ্যে কি ঘটছে না ঘটছে সবকিছুর আপডেট তাকে দিতে হবে। মাইজি তখন তার হুকুম পালন করে আর সেখানে থেকে চলে যায়। আজকে সোভিয়ারিং হলের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় শিমুই সামান্য মানুষকে এনেছে জন্য ইয়ানকে প্রচন্ড রেগে যায়। রেগে সে নিজের টেবিল পর্যন্ত ভেঙে ফেলে। তখন সেখানে জিয়াং আই আসে। সে তাকে বলে আমি জানি তোমার দুশ্চিন্তার কারণ কি, তবে তুমি চাইলে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে ওই দুয়ানজুকে শিমুর কাছে থেকে সরিয়ে ফেলতে পারবে। ইয়ানকে তখন তার সঙ্গে একটা ডিল করে যেন ওই ছেলেটাকে
সে শিমুর কাছে থেকে দ্রুত আলাদা করে ফেলে। তখন তাদের দুইজনের প্ল্যান অনুযায়ী তারা এখন শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। এই ছেলেটার যেহেতু কোল্ড পয়জন হয়েছিল, এই জন্য এই কোল্ড পয়জন সারাতে সে এক ধরনের অ্যান্টিডোট নিয়ে আসে। সে বলছিল এটার মাধ্যমে ছেলের পয়জন ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তো এটা স্পিরিটদের জন্য, একটা মানুষ এটা কখনোই সহ্য করতে পারবে না। আর ইয়ানকে মনে মনে এটাই চাইছিল যেন তার পথের কাঁটা দূর হয়ে যায়। শিমু এখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, কিন্তু তুমি আসতে দেরি করে ফেলেছো, একটু আগেই আমাকে জিয়াং আই এই কোল্ড পয়জন ঠিক করার অ্যান্টিডোট দিয়ে ফেলেছে। যেটা শুনে তো ইয়ানকে বেশ বিরক্তই হয় আর সেখানে থেকে চলে যায়। ইয়ানকে এখন জিয়াং আইয়ের প্রতি বেশ বিরক্ত ছিল। সে বুঝতে পেরেছিল যে জিয়াং আই আসলে কতটা লোভী একটা স্পিরিট। শিমু তাকে মূল্যবান জিনিস দিয়েছে আর সে গোপনে তার দলে হয়ে গিয়েছে। এদিকে শিমু আর দুয়ানজু মিলে এখন সেই জঙ্গলে যায় যেখানে জিয়াং আই তাদেরকে বলেছিল যে দুয়ানের এই কোল্ড পয়জনের অ্যান্টিডোট সেখানে পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে শিমু সেখানে তার বাবার আত্মার খোঁজ পায়। এখানে তার বাবার আত্মার কিছু অংশ অনুভব করে সে তো অনেক অবাক হয়ে যায়। তখনই একটা আলো জ্বলে ওঠে। দুয়ানজুর যখন জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে সে একটা ভ্রমের দুনিয়ায় আছে এবং সে ওখানে শিমুর স্মৃতি দেখতে পাচ্ছিল। একই সাথে দূর থেকে শিমুও তার বাবা মাকে দেখছিল। সে দেখতে পায় তার বাবা মা আসলে তার জন্য কতটা স্ট্রাগল করেছে। তারা আসলে অনেক বেশি কষ্টে ছিল। তারা যতই কষ্টে থাকুক না কেন তারা কখনোই শিমুকে এটা বুঝতে দেয়নি। শিমু যে তার বাবা মায়ের সঙ্গে এত ভালো ছিল এবং তার বাবা মা তাকে এত ভালোবাসতো, এটা দেখে দুয়ানজু প্রশংসা করে। সে এই জায়গায় আরো কিছুক্ষণ থাকতে চায়, কিন্তু শিমু তাকে বলে এটা হচ্ছে একটা ভ্রম। এই ভ্রমের দুনিয়া চায় তাকে আটকে রাখতে, কিন্তু সে যত বেশি সময় ধরে এখানে থাকবে ধীরে ধীরে এটা তার স্পিরিচুয়াল এনার্জি কেড়ে নেবে আর তাকে মেরে ফেলবে। তাই তাদেরকে দ্রুত এখানে থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। এজন্য দুয়ানজু এবং শিমু মিলে এখানে থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনই তারা একটা আগুন দেখতে পায় আর এটার মাধ্যমে তারা সেই ভ্রমের দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় এবং বেরিয়ে আসে। এরপর শিমুর বাবার আত্মা শিমুকে সেই ঔষধ খুঁজে পেতে সাহায্য করে, তাদেরকে সেখানে নিয়ে যায়। শিমু এখন ওই ফুলের শক্তি কালেক্ট করে নেয় আর এরপরে অ্যান্টিডোট তৈরি করে তার পাওয়ার সাহায্যে দুয়ানজুর ভেতরে দিয়ে দেয়, যার ফলে দুয়ানজুর শরীরে অনেকটা উন্নতি ঘটে। শিমু তাকে বলে এটা তোমার শরীরের সঙ্গে মিশতে কিছুটা সময় লাগবে, কিন্তু এটা বলার পরেই সে আবার নিজে অসুস্থ হয়ে যায়। তখন তারা দুইজন ওখানে বসে এবং শিমু নিজেকে কিছুটা পাওয়ার দিতে থাকে। দুয়ানজু তার শরীর এত দুর্বল দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। শিমু তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে যেহেতু বেশ কিছুদিন থেকে হুসাং গাছে তার পাওয়ার দিচ্ছে এবং একটু আগে সে ভ্রমের জগৎ থেকে এসেছে, এই জন্য সে একটু দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, এরপরে তারা প্রাসাদে চলে যায়। শিমু বেশ কিছুক্ষণ রেস্ট নেয়। এরপরে রাতে দুয়ানজু বাহিরে যাচ্ছিল। শিমু তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সে বলে বাহিরে অনেক সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, আমি সেটা দেখতে যাচ্ছি। শিমুও তার সঙ্গে যেতে চায়। এটা বলেই সে তাকে তার জাদুর লাঠিতে করে সেখানে নিয়ে চলে যায়। তারা দুজন একসঙ্গে সেখানে পূর্ণিমার চাঁদ দেখছিল আর অনেক রোমান্টিক একটা সময় পার করছিল। দুয়ানজু তাকে বলে তুমি আমার দেখায় এই বিশ্বের সব থেকে সুন্দরী নারী, আমি সারা জীবন তোমাকে এভাবেই পূর্ণিমার আলোয় দেখতে চাই। এসব কথাই হচ্ছিল তখনই তারা নিচে একজনের আওয়াজ পায়। তারা অবাক হয়ে যায়, কারণ এই জায়গায় কোনো স্পিরিটের আসা নিষেধ ছিল। তাহলে সেখানে একটা স্পিরিট কেন গিয়েছে? এটা দেখার জন্য যখন তারা দুইজন সেখানে যায়, সেখানে একটা ছেলে এসেছিল। সে নিজেকে জেনারেল ঝুইশি নামে দাবি করছিল, কিন্তু শিমু তার নাম স্পিরিট লিস্টের কোথাও খুঁজে পায় না। এজন্য সে তাকে তার আসল পরিচয় বলতে বলে। তখন সে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমি জেনারেল ঝুইশি। এমনকি সে স্পিরিট স্টোন দেখার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছিল। এটা দেখে শিমু একটু অবাকই হয়ে যায়। যখনই পূর্ণিমার চাঁদ ঢেকে যায় তখনই সে নিজের সজ্ঞানে ফিরে আসে আর বলতে থাকে আমাকে এখন গেট গার্ড দিতে হবে। এটা বলেই সে এখন গেট গার্ড দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। দুয়ানজু এখন বলে আমি বইয়ে পড়েছিলাম অনেক বছর আগে জেনারেল ঝুইশি নামের একজন ছিল। তিনি অনেক ভালো একজন যোদ্ধা ছিলেন এবং অল্প বয়সেই মারা গিয়েছিলেন যুদ্ধে। আমার মনে হচ্ছে ইনি হচ্ছে সেই লোক। আর অনেক অবাক হয় এটা ভেবে সে যে পুকুরটা গার্ড দিচ্ছে, ওই পুকুরে যদি এই লোক এতদিনে লাফ দিত তাহলে তার সমস্ত অবসেশন মুছে যেত আর তার আত্মা মুক্ত হয়ে যেত। কিন্তু সে এখন পর্যন্ত এখানে লাফ দেয়নি। তবে এই পুকুরে কোনো স্পিরিটকে অবশ্যই নিজের ইচ্ছায় লাফ দিতে হবে। অন্যদিকে ইয়ানকে একজন গিয়ে এই স্পিরিটের ব্যাপারে জানায় আর এটাও জানায় যে সেই স্পিরিট নাকি অনেক পাওয়ারফুল। এই জন্য সে দ্রুত সেই দিকেই যাচ্ছিল। ইয়ানকে আসতে দেখে শিমু নিজেকে গায়েব করে ফেলে। ইয়ানকে এখন তার ডিউটি পালন করে আর ওই ছেলেটিকে ধরে তাকে মারতে থাকে এবং বলতে থাকে সে এখানে কেন এসেছে। তখনই ছেলের হাত থেকে একটা চিঠি পড়ে যায় যেটা কিনা তার ফ্যামিলি লেটার ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে এবং মার উপেক্ষা করে সেই চিঠির কাছে যাওয়ার চেষ্টা করছিল, যেটা দেখে শিমু এখন সামনে চলে আসে এবং ইয়ানকে বলে এই বিষয়টা তার উপরে ছেড়ে দিতে। তখন ইয়ানকে সেখানে থেকে চলে যায়। শিমু তাকে বলে তুমি আমাকে তোমার আসল পরিচয় বলো, তাহলে আমি তোমার সমস্যার সমাধান করে দেব। কিন্তু ছেলেটি বারবার তার একই নাম বলে যাচ্ছিল।
যেটা হয়তো তার আসল নাম ছিলই না। ছেলেটি এখানে বারবার একই কথা ভুল বকে যাচ্ছিল, যেটা শুনে তারা বুঝতে পারে ছেলেটি হয়তো অনেক ছোটবেলায় নিজের পরিবারকে হারিয়েছিল। শিমু বলে এটাই হয়তো তার অবসেশন, মানে তার মনের গভীর একটা ইচ্ছা, যেটা থেকে সে বের হতে পারছে না। দুয়ান তখন বলে এমনও তো হতে পারে যে সে অনেক বেশি একা। তখন আমাদেরকে সেখানে ছেলেটির অতীত দেখানো হয়, মানে তার অবসেশন। এই ছেলেটির নাম ছিল সি। ছোট থেকেই সে এতিম ছিল, কিন্তু তাকে একটা মহিলা বড় করেছিল এবং মায়ের আদর দিয়েছিল। সেখানে ছোট্ট একটা বাচ্চা ছিল যাকে সে নিজের বোনের মতো ভালোবাসতো। এখনো তার কাছে সেই ফ্যামিলি লেটারটা ছিল, আর তার মায়ের তৈরি করা সেই কেক খাচ্ছিল। তখনই সে নিজের অবসেশন থেকে বেরিয়ে আসে। শিমু তখন তাকে বলে, এবার তুমি মনে করতে পেরেছো তোমার আসল নাম কি? তোমার নাম হলো সি। এর পরের সিনে আবার দেখানো হয় তাদের পুরো গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যেখানে তার সেই মায়ের মতো স্নেহ করা নানি মারা যায়, আর সেই ছোট্ট বাচ্চাটাও মারা গিয়েছিল। আর সেই দিনের পরে হয়তো সেও মারা গিয়েছিল, কিন্তু এরপরে সে এইখানে নিজেকে দেখতে পেয়েছে। তখন থেকেই সে নিজের এই স্মৃতিতে আটকে আছে। আর বেঁচে থাকতে তার সঙ্গে জেনারেল জুশির দেখা হয়েছিল। তিনি তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তাদের গ্রাম সেফ নয়, সেখানে থেকে দ্রুত চলে যেতে। তার মৃত্যুর আগে যেহেতু এই ঘটনা ঘটেছিল, তাই সে নিজেকে জেনারেল দাবি করছিল, আর সে তার এই স্মৃতিতেই আটকে ছিল। শিমু এখন তাকে ওই পুলে লাফ দিতে বলে, আর বলে সেখানে যাওয়ার পরে সে আর কাউকেই মনে রাখবে না, তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু সে কান্না করে বলতে থাকে, আমি কাউকেই ভুলতে চাই না, আমি আমার ভালোবাসার মানুষগুলোকে মনে রাখতে চাই। তখনই তার হাতে থাকা সেই ফ্যামিলি লেটার নষ্ট হয়ে যায়। তখন ছেলেটি নিজের ইচ্ছাতেই সেই পুলে নামে, আর ধীরে ধীরে তার সমস্ত ভালো স্মৃতিগুলো গায়েব হয়ে যায়। সেও এখন স্পিরিটদের দুনিয়ার সামিল হয়ে যায়। তাকে দেখে কেন যেন শিমুও ইমোশনাল হয়ে গিয়েছিল। পরের দিন মাইজি দুয়ানজুকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, যেই জায়গার নাম হচ্ছে জুলিং টেম্পল, আর সেখানকার মালিক ছিল জিয়াং আই। সেখানে তার অনেক কর্মচারীরা কাজ করছিল এবং সেও হিসাব নিকাশ করছিল স্পিরিট স্টোনের। জুলিং জানায় জিয়াং আই কতটা বড় লোক। তাদের আসার খবর পেয়ে জিয়াং আই তাদেরকে ওয়েলকাম জানায়। ভেতরে ঢোকা মাত্রই টিকিট হিসেবে তাদেরকে স্পিরিট স্টোন দিতে হতো, নয়তো তাদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না। দুয়ানজুর কাছে কোনো স্পিরিট স্টোন ছিল না, এজন্য সে মাইজির কাছে ধার চায়। তখন সে নিজের স্পিরিট স্টোন গুলো দিয়ে দিলে সেগুলো একটা খুবই সুন্দর মেশিনের মাধ্যমে আলাদা হয়ে যাচ্ছিল কালার হিসেবে। জায়গাটা খুবই সুন্দর ছিল, আর সেখানে অনেকজন স্পিরিট এসেছিল, যারা কিনা এক একটা স্পিরিট স্টোনের মাধ্যমে বাজি ধরছিল। অনেকে প্রচুর টাকা জিতে যাচ্ছিল, আর অনেকে একদম ফকির হয়ে যাচ্ছিল, অর্থাৎ জুয়া খেলছিল, যেটা খেলা একেবারেই ঠিক না। জিয়াঙ্গাই এখন তার কাছে এসে বলে স্পিরিট স্টোন ছাড়া এখানে ঢোকার কোনো অনুমতি নেই। দুয়ান বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে বাজি ধরবো। যদি তুমি যেত তাহলে আমি এখানে থেকে চলে যাব, আর যদি আমি জিতে যাই তাহলে এই পুরো জায়গাটা আমি ফ্রিতে ঘুরে দেখবো। জিয়াঙ্গাই বলে, তুমি হয়তো জানো না, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। তারা দুইজন এখন গাছের কাছে আসে, যেখানে তীরের মাধ্যমে পাতাকে বিদ্ধ করতে হবে। যে বেশি পাতা ফেলতে পারবে সেই জিতে যাবে। একই সাথে লুডোর গুটিতে যার দান বেশি আসবে সে একটা করে এক্সট্রা চান্স পাবে। প্রথমবারে জিয়াঙ্গাই একটা তীর বিদ্ধ করার চান্স পেয়েছিল, এই জন্য সে এখন একটা তীর চালানোর চান্স পায় এবং একটা কয়েন জিতে নেয়। পরের বার দুয়ানজু খুবই সতর্কতার সাথে খেলে। জিয়াঙ্গাই কনফিডেন্ট ছিল যে এবারও হয়তো সে হেরে যাবে, কিন্তু দুয়ানজুর দান এবার বেশি পড়েছিল, তাই সে চান্স পেয়ে যায়। সেও তার তীর ধনুকের সাহায্যে একটা কয়েন জিতে যায়। এরপরে তারা দুইজন যতবারই গুটি চালাচ্ছিল তাদের বারবার ড্র হচ্ছিল, নয়তো হচ্ছিল না, এরকম হচ্ছিল। তাই এবার তারা দুইজন সিদ্ধান্ত নেয় যে তারা দুইজন একসঙ্গে তীর ছুড়বে। এবার টাস্ক ছিল কয়েনগুলো পড়তে থাকবে, আর এটার মধ্যে দিয়ে তীর ঢুকাতে হবে। এবারও জিয়াঙ্গাই জিতে যায় জন্য আশেপাশের সবাই হই হুল্লোড় করছিল, কিন্তু দুয়ানজু যখন তীর চালায় তখন সে একসঙ্গে 3টা কয়েনকে বিদ্ধ করে, যেটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। যেহেতু জিয়াঙ্গাই তার সঙ্গে হেরে যায় এবং প্রথমবারের মতো কারো কাছে হেরে যায়, এজন্য সে তার অনেক বেশি প্রশংসা করে এবং এই জায়গাটা ঘুরে দেখার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর আশেপাশের সব স্পিরিটগুলো হাই হাই করতে থাকে, কারণ তারা সবাই জিয়াঙ্গাইয়ের উপরে বাজি ধরেছিল। কিন্তু এখন এই ছেলে জিতে যাওয়ার কারণে তারা সবাই তাদের স্পিরিট স্টোন হারিয়ে ফেললো। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে তাকে নিয়েও বাজি ধরা হয়েছে। সেখানে উপরে থেকে শিমু এই সব কিছু দেখছিল। জিয়াঙ্গাই এখন তার কাছে যায় আর বলে, তোমার সঙ্গে যেই মানুষটাকে নিয়ে এসেছো সে আসলেই অনেক বেশি পারফেক্ট। অনেক বছর এরকম খেলোয়াড়ের সঙ্গে আমি খেলিনি, তার সঙ্গে বাজি ধরে বেশ ভালোই লেগেছে। সে এখন শিমুর কাছে অনুমতি চায় ছেলেটাকে যেন সে 2-3 দিনের জন্য এখানেই রেখে যায়, যেহেতু সে এখানে ঘুরতে পছন্দ করছে। শিমু তখন বেশি কিছু না বলে ওখানে থেকে চলে যায়। তারপরে সে আবারও ফুসাং গাছের কাছে যায় এবং সেটাকে পাওয়ার দিয়ে কিছুটা হিল করে দেয়, যার ফলে তার শরীর আবারও একটু দুর্বল হয়ে যায়। একই সঙ্গে সে জিয়াঙ্গাইয়ের প্রাসাদের দিকে তাকিয়েছিল, আর তার মনটা কেমন যেন কু ডাকছিল। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো।